ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম সরলরেখা চ্যাপ্টার নিয়ে। আমরা গত ক্লাসে 3.1 থেকে 3.4 পর্যন্ত রিটেন পার্ট শেষ করেছিলাম। আজকে আমরা 3.1 থেকে 3.4 পর্যন্ত এমসিকিউ পার্টটুকু শেষ করব। তো সবাই খেয়াল করো, আমি হোয়াইট বোর্ডে যে নিয়মগুলো লিখবো এই নিয়মগুলো খাতায় তুলবা। শুনতে পাইছো? আচ্ছা, মানে আজকে ক্লাসে আমি যা লিখবো এই লেখাটা তোমার খাতায় তুলতে হবে। রুলস 1। আজকে আমরা 3.1 থেকে 3.4 পর্যন্ত 5টা নিয়ম শিখব। একটা বিন্দু x1 y1, আরেকটা বিন্দু x2 y2, আরেকটা বিন্দু x3 y3, a b c। তিনটি বিন্দু সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে, তিনটি বিন্দু একই সরলরেখায় বা সমরেখ হলে AB এর ঢাল আর BC এর ঢাল সমান হবে। AB এর ঢাল আর BC এর ঢাল সমান হবে। কারণ ঢাল তো তোমরা জানো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার টেনজেন্টকে ঢাল বলে। এই ঢাল নিয়ে আমরা আলোচনা আগামী ক্লাসে করব 3.5 চ্যাপ্টারে। ঠিক আছে, আজকে আমরা কি বলছি 3.1 থেকে 3.4। তো ঢাল নিয়ে আলোচনা আজকে কম হবে, শুধু একটু জায়গা বোঝাই দিব যে দুই বিন্দুর ঢাল তুমি কেমনে বের করো? কুটি দ্বয়ের অন্তর, তাহলে এর কুটি কত? y1, এর কুটি কত? y2, বাই ভুজ দ্বয়ের অন্তর, এর ভুজ কত? x1, এর ভুজ কত? x2। তাহলে দুইটা বিন্দুর ঢাল তুমি কেমনে বের করো? কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এখানে খেয়াল করো তো, এখানে কি বিসি, এই বিসি এর ঢাল, এই যে বিসি এর ঢাল কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ফাইন, তাহলে আমি এক্স গুলাকে এক পাশে নিয়ে গেলাম আর ওয়াই গুলাকে এক পাশে নিয়ে গেলাম। আমরা অনেক কিছু বললাম, কিন্তু আমরা অঙ্ক করব এটা দিয়ে। এটা মনে রাখার সিস্টেমটা হলো, খেয়াল করো, এই যে x1 মাইনাস x2 বাই x2 মাইনাস x3, y1 মাইনাস y2 বাই y2 মাইনাস y3, মানে কি x1 মাইনাস x2, x2 মাইনাস x3, y1 মাইনাস y2, y2 মাইনাস y3। তাহলে তিনটা বিন্দু সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে আমরা এই সূত্র অঙ্ক করছি। একটা এক্সাম্পল দিই তোমাকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, বললাম এক্স ওয়াই 2 3 5 1 একই সরলরেখায় অবস্থিত হলে তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হলে নিচের কোনটি সত্য? তো তিনটা বিন্দু একই সরলরেখায় তুমি অঙ্ক কিভাবে করবা? এই যে x1 মাইনাস x2 বাই x2 মাইনাস x3 ইকুয়াল y1 মাইনাস y2 বাই y2 মাইনাস y3, x1 মাইনাস x2, x2 মাইনাস x3, y1 মাইনাস y2, y2 মাইনাস y3।
এখানে কত হয় 2, গুণ দিলে কত হচ্ছে 2x মাইনাস 4, এখানে কত হচ্ছে -3 -3y প্লাস 9। তুমি যোগ বিয়োগ পারো আমি জানি, তাও মাঝে মাঝে যোগ বিয়োগ লিখি আর কি। তো তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থিত, বোঝার বিষয় তো এইটাই, x1 মাইনাস x2 x2 মাইনাস x3 ইকুয়াল y1 মাইনাস y2 y2 মাইনাস y3। আমি আরো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। বললাম -k2 0 -5 ও 2 -k3 বিন্দুত্রয় সমরেখ হলে কে হোয়াট, বিন্দুগুলো সমরেখ হলে কে হোয়াট। বাচ্চারা তিনটা বিন্দু সমরেখ, তাহলে তুমি অঙ্ক কিভাবে করবা? x1 এর x1 কত -k মাইনাস x2 কত 0 বাই x2 মাইনাস x3, তাই তো? তাহলে খেয়াল করো x1 মাইনাস x2 বাই x2 মাইনাস x3, x3টাই লিখি তাহলে আরো সুবিধা হবে তোমার, y1 মাইনাস y2 মাইনাস মাইনাসে প্লাস y2 মাইনাস y3। তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা কাটা গেল। এখন তুমি যোগ বিয়োগটা পারবা তো, আমি জানি কত হচ্ছে এখানে 7 মাইনাস 8 -8কে 14 মাইনাস 7k, তাহলে তোমার কত হচ্ছে -k 14 কে কত -14। তিনটা বিন্দু সমরেখ হলে তুমি অঙ্ক কিভাবে করবে? এভাবে। তুমি যদি লিখিত পরীক্ষায় এটা আসে, রিটেন পার্টে যদি অঙ্কটা আসে তুমি এইভাবেই করতে পারো, সঠিক। যদি রিটেন পার্টে এই অঙ্কটা আসে তাহলে তুমি এইভাবেই করবা। শুনতে পাইছো কথা? আচ্ছা, আমি আরো একটা অঙ্ক করি এই নিয়মের। বললাম যদি a0 0b এবং 1 1 বিন্দু তিনটি সমরেখ হয়, বিন্দু তিনটি সমরেখ হয়, তবে 1/a প্লাস 1/b হট। তাহলে বিন্দু তিনটি সমরেখ তুমি কিভাবে করবা? x1 মাইনাস x2 বাই x2 মাইনাস x3 ইকুয়াল y1 মাইনাস y2 বাই y2 মাইনাস y3। শুধু এই লাইনটাই বোঝা, বাকিটুকু তো ক্যালকুলেশন। তাহলে গুণ দিলে কত হচ্ছে b ab মাইনাস a, b প্লাস a ইকুয়াল ab। আমি তোমাকে কিন্তু একটু আগে বলছি রিটেন পার্ট আসলে তুমি এভাবেই করবা, রিটেন আসলে এভাবেই করবা। ab দিয়ে তুমি যদি ভাগ দিয়ে দাও, ab দিয়ে ভাগ, কত হচ্ছে 1/a প্লাস 1/b ইকুয়াল 1/b ইকুয়াল 1। শুনতে পাইছো? তাহলে এই নিয়মটা আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে তোমাকে যে আমি শীটটা আজকে আপলোড করছি, শীটের মধ্যে এরকম একটা অঙ্ক তোমাকে বাড়ির কাজে দিলাম, শীটের মধ্যে এরকম একটা অঙ্ক বাড়ির কাজ। তাহলে এই নিয়মটা বুঝছো? তাহলে আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। দ্বিতীয় নিয়ম আমি বলছি যে 3.1 থেকে 3.4 পর্যন্ত এমসিকিউ নিয়ম কয়টা? 5টা। এর মধ্যে একটা নিয়ম শেষ হয়ে গেল, এই যে আরেকটা নিয়ম। এই যে একটা বিন্দু x1 y1, আর একটা বিন্দু x2 y2, আর একটা বিন্দু x3 y3।
এক নম্বর রুলস 2 এর 1 নম্বর নিয়ম, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমি বললাম যে তুমি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করো। ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমি জানি, তুমি ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র তুমি জানো, কারণ গত ক্লাসে আমি লিখে দিছি। ভর কেন্দ্রের স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা? ভুজ 3টির যোগফল বাই 3 কুটি 3টির যোগফল বাই 3। ভুজ 3টির যোগফল বাই 3 কুটি 3টির যোগফল বাই 3। যদি আমি একটা এক্সাম্পল দিই, যদি বলি একটি ত্রিভুজের ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু 1 2 5 6 0 3 হলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? আমি জানি তুমি এটা পারো। তুমি ভর কেন্দ্র কিভাবে বের করো? ভর কেন্দ্র হলো ভুজ 3টার যোগফল বাই 3 কুটি 3টার যোগফল বাই 3। কত হয়ে গেল? 2 11 বাই 3। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক তুমি কিভাবে বের করো? ভুজ 3টির যোগফল বাই 3 কুটি 3টির যোগফল বাই 3। ফাইন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, একটি ত্রিভুজের 2টি শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের 2টি শীর্ষবিন্দু 2 7 ও 6 1 এবং ভর কেন্দ্র 6 4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এখানে আঁকলাম, যার একটা শীর্ষবিন্দু দেওয়া আছে 2 7, আরেকটা দেওয়া আছে 6 1। বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? ধরলাম আমরা 100। তাহলে আমি যদি এর ভর কেন্দ্র বের করি, ভুজ 3টার যোগফল বাই 3 কুটি 3টার যোগফল বাই 3, ভুজ 3টার যোগফল বাই 3 কুটি 3টার যোগফল বাই 3। এগুলো আমরা এর ভর কেন্দ্র বের করলাম। কিন্তু ভর কেন্দ্র কত দেয়া আছে? 6 4। তাহলে এইটা এই ত্রিভুজের ভর কেন্দ্র, এইটাও এই ত্রিভুজের ভর কেন্দ্র। আমরা দুইটা বিন্দু একই, যখনই দুইটা বিন্দু একই তখন তাদের সুতরাং তাদের ভুজগুলা কি হবে? সমান। ভুজ কত? 2 + 6x বাই 3 এবং কুটি কত? 7 + 1 + y বাই 3 4। যেহেতু এই দুইটা বিন্দু একই, তাহলে তাদের ভুজ দুইটা কি হবে? সমান, এবং কুটি দুইটা কি হবে? সমান। তাহলে তুমি যদি x এর মান বের করো, কত হচ্ছে? 10। তুমি যদি y এর মান বের করো, কত হচ্ছে? 4। তাহলে তৃতীয় শীর্ষবিন্দু কত হচ্ছে? 10 4। তাহলে ভর কেন্দ্রের অঙ্ক কিন্তু এই দুইভাবে আসবে। হয় একটা 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, বলে ভর কেন্দ্র কত, নতুবা 2টা শীর্ষবিন্দু দিয়ে বলবে তৃতীয় শীর্ষবিন্দু কত। ভর কেন্দ্রের অঙ্ক এইভাবে আসতে পারে। তাহলে তুমি এই নিয়মটা বুঝে ফেলছো ভর কেন্দ্রের স্থানাঙ্ক, আমি আশা করি। দ্বিতীয় নিয়মটা লিখবো এখন আমরা।
ত্রিভুজের ক্ষেত্রফল তুমি গত ক্লাসে কিন্তু দেখছো যে নির্ণয় করে করছি, হ্যাঁ। এমসিকিউ যদি আসে তুমি এভাবে করতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা হলো, খেয়াল করো, যে তিনটা বিন্দু আছে তুমি দেখে দেখে লিখবা। যে তিনটা বিন্দু দেওয়া আছে আমরা কি করলাম, দেখে দেখে লিখলাম। প্রথম যে বিন্দুটা রিপিট লিখবো, ক্ষেত্রফল নেগেটিভ হয় না, পরম মান দিলাম। তাহলে তিনটা বিন্দু দেখে দেখে লিখলাম, প্রথম বিন্দুটা রিপিট লিখলাম। এখন উপর থেকে নিচ দিকে গুণ, x1 y2, উপর থেকে নিচ দিকে x2 y2, উপর থেকে নিচ দিকে x3 y1, নিচ থেকে উপর দিকে x1 y3, x3 y2, x2 y1, উপর থেকে নিচ দিকে গুণ মাইনাস নিচ থেকে উপর দিকে গুণ। আরেকটা লাইন আমি লিখে ফেলি, পরে আমি এটা বোঝাচ্ছি। আরেকটা লাইন লিখে ফেলতেছি, খেয়াল করো। তিনটি বিন্দু সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তিনটি বিন্দু সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। খেয়াল করো, এই যে তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত, তাহলে তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয়, এটা থেকে ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব? কারণ এটা তো একই, ত্রিভুজ উৎপন্ন হবে না, ক্ষেত্রফল কত? শূন্য। তিনটি বিন্দু সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? শূন্য হবে। এবং আমি এই নিয়মটার একটা এক্সাম্পল দিব। এক্সাম্পল দেবো, খেয়াল করো, যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু -1 -2 2 5 এবং 3 10 হলে ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তুমি ক্ষেত্রফল বের করবা। ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি থাকবে? হাফ। তোমার কাজ হলো এই বিন্দুটা দেখে দেখে লেখা, বিন্দুটা দেখে দেখে লেখা। এখন প্রথম যে বিন্দুটা এই বিন্দুটা রিপিট লিখবা। প্রথম বিন্দুটা কত? -1 -2, প্রথম বিন্দুটা রিপিট। উপর থেকে নিচ দিকে গুণ, -6, মাইনাস নিচ থেকে উপর দিকে গুণ, -10 +15 -4, কত হচ্ছে? 9। এখানে কত হচ্ছে? 1। তো হচ্ছে 8, 2 তে ভাগ দিলে 4। তাহলে তিনটা দেখে দেখে উপর থেকে নিচ দিকে গুণ মাইনাস নিচ থেকে উপর দিকে গুণ। যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, তাহলে আরেকটা এক্সাম্পল দিই, খেয়াল করো। বললাম -5 1 4 5
7 মাইনাস 4। বললাম ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তুমি ত্রিভুজটা যদি ক্ষেত্রফল বের করতে চাও, হাফ প্রথম বিন্দুটা, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু। এই প্রথম যে বিন্দুটা লেখছো রিপিট লিখবা, প্রথম বিন্দুটা রিপিট। এখন উপর থেকে নিচ দিকে গুণ, -25 -16 প্লাস 7 20 35 -4। তো দেখো তো কত আসে এখানে, কত আসে দেখো, 41 7 বাদ 41 7 বাদ দিলে কত হয়, -34। এখানে কত আসতেছে, 31 আর 20 51। তাহলে কত হচ্ছে এখানে, হাফ 85। তাহলে আমার ক্যালকুলেশনটা আবার দেখতে হবে, খেয়াল করো যত কত আসছে, -25 -16 প্লাস 7 প্লাস 20 35 প্লাস 4 প্লাস 4 হলে কত হচ্ছে এখানে, 24 আর 35 59। তাহলে কত হচ্ছে এখানে, 93। তার মানে 93/2। কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হয় না তাই মাইনাস হবে না, এত বর্গ একক। আমি আরো একটা এক্সাম্পল দিই। একটা বিন্দু এ বি সি, বি সি এ এবং সি এ বি। বললাম ত্রিভুজটির ক্ষেত্রফল কত। বাচ্চা মনোযোগ দিয়ে শুনতে হবে এখন আমার কথা। তুমি মাত্র যে অঙ্কগুলা করছো, মাত্র যে দুটো অঙ্ক করছো, ওই দুইটার মধ্যে কিন্তু সংখ্যা দেওয়া ছিল। তুমি মাত্র যে দুটো অঙ্ক করছো, এই দুইটা অঙ্কের মধ্যে কি দেওয়া ছিল, সংখ্যা দেওয়া ছিল। তুমি সহজেই 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 5 15 সহজেই যোগবিয়োগ করে ফেলছো, কিন্তু এটা কিন্তু সংখ্যা না। এই সংখ্যার পরিবর্তে যদি এ বি সি ডি বা এক্স ওয়াই জেড থাকে, তাহলে তুমি এই এ বি সি ডি বা এক্স ওয়াই জেড এর যে কোনো মান ধরে নিবা, যে কোনো মান। মনে করো তুমি এ এর মান ধরলা 1, বি এর মান ধরলো 2, সি এর মান ধরলো 3, যে কোনো মান। আমার এই মানগুলো ভালো লাগে তাহলে আমি এই মানগুলো ধরি, তোমার যে মানগুলো ভালো লাগে তুমি ওই মানগুলো ধরবা। কিন্তু এই 1 2 3 ধরলে তোমার ক্যালকুলেশনটা সহজ হয় এবং নির্ভুল হয়। কিন্তু তুমি যে কোনো মান ধরতে পারো, শূন্য ধরবা না। কেন শূন্য ধরবা না? কারণ তুমি শূন্যের নামতা জানো। শূন্যের নামতা কি? 1 শূন্যে, 0 দুগুণে 3 শূন্য। তার মানে বুঝতেই পারতেছো পৃথিবীর সব কিছুই শূন্য হয়ে যাবে, এই কারণে শূন্য ধরবা না। শুনতে পাইছো? তুমি যে কোনো মান ধরবা, কিন্তু এই 3 মানগুলো স্ট্যান্ডার্ড। তাহলে তুমি যদি এ এর মান ধরছো 1, বি এর মান 2, সি এর মান 3, 3 দুগুণে 6, বি এর মান 2, সি এর মান 3, এ এর মান 1, 3 কে 3, সি এর মান 3, এ এর মান 1, বি এর মান 2, 2 কে 2। তাহলে সংখ্যা হয়ে গেল। এখন তুমি ক্ষেত্রফলটা বের করলা। বিন্দুগুলো তুমি দেখে দেখে লিখবা, বিন্দুগুলো দেখে দেখে লিখবা, ঠিক আছে? প্রথম বিন্দুটা তুমি রিপিট লিখবা, প্রথম বিন্দুটা রিপিট, ঠিক আছে? তাহলে উপর থেকে নিচ দিকে গুণ 3 4 18, নিচ থেকে উপর দিকে গুণ 2 9
12, এখানে কত হয় 22, 25, এখানে কত হয় 21, 23, তাহলে কত হয়ে গেল 1, 2 ভাগ 2 হাফ 1। এখন ক্ষেত্রফল কত পাইছো 1। কারণ যেহেতু আজকে এমসিকিউ ক্লাস, আজকে কি ক্লাস এমসিকিউ ক্লাস, তোমার পরীক্ষায় এ বি সি ডি অপশন থাকবে। মনে করো এ নাম্বার অপশনটা হাফ এ বি সি, বি নাম্বার অপশনটা হাফ এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি নাম্বার অপশনটা যে কোনো একটা লেখা, ডি নাম্বার পরীক্ষাতে এ বি সি ডি অপশন থাকবে। তোমার কথা হলো তুমি প্রশ্নের মধ্যে তুমি যে মান ধরছো এই মান দিয়ে অপশন টেস্ট করবা। তুমি অপশন টেস্ট এ এর মান কত ধরছিল 1, বি এর মান 2, সি এর মান 3, কত হয় 3। তাহলে এই মানটা এর সাথে মিলে নাই, তাই আনসার না। তুমি যদি বি নাম্বার অপশনে যাও, এ এর মান 1 ধরছো, বি এর মান 2, সি এর মান 3, তাহলে কত হয় এখানে হয় -1, এখানে হয় -1, এখানে কত হয় 2, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 1। এই মানটা আর এই মানটা মিলছে, আনসার। তাহলে আমি এইটাই তোমাকে বোঝাতে চাইলাম যে তুমি আগে যে অঙ্কগুলো করছো, আগে যে দুইটা অঙ্ক তোমাকে করাইছি, সংখ্যা দেওয়া ছিল 2 2 4 5 2 সহজে আনসার মিলে গেছে। কিন্তু এটা কিন্তু সংখ্যা না, এই সংখ্যার পরিবর্তে যদি এ বি সি ডি বা এক্স ওয়াই জেড দেওয়া থাকে, তুমি এ বি সি ডি বা এক্স ওয়াই জেড এর যে কোনো মান ধরে নেবা। তুমি প্রশ্নের মধ্যে যে মান ধরবা ওই মান দিয়ে অপশন টেস্ট করবা, যে অপশনটা সেম মান দিবে ওইটাই তোমার আনসার। আশা করি তুমি বুঝতে পারছো। এখন এই অঙ্কটাই একটি ত্রিভুজের বা একদম লিখে ফেলি, বললাম 3টি বিন্দু এ বি, বি সি ও সি এ, 3টি বিন্দু সমরেখ হলে, 3টি বিন্দু সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল, 3টি বিন্দু সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? মাত্রা তুমি জানো যে 3টি বিন্দু সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? 0। 3টি বিন্দু সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? 0। তাহলে অঙ্কটা করার প্রয়োজন নাই, ডিরেক্ট কত দেখাবা? 0। 3টি বিন্দু সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0। যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, x plus 2y minus 5 equal 0, 2x plus y minus 7 equal 0 এবং x minus y plus 1 equal 0 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা রিটেন পার্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমার গত ক্লাসে পড়ানো উচিত ছিল, কিন্তু গত ক্লাসে পড়াইনি, মনে ছিল না, তাই আজকে পড়াই দিচ্ছি। এই অঙ্কটা রিটেন পার্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ খেয়াল করো, এই যে রেখাটা এইটা, এই যে রেখাটা এইটা, এবং এই রেখাটা এটা, আমার 3টা রেখা দ্বারা হয়তো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? প্রশ্নে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই রেখা হলো এইটা, এই রেখা হলো এইটা, এই রেখা হলো এইটা, এই 3টা রেখা দ্বারা যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, প্রশ্নে কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে। খেয়াল করো, এই যে 1 নং যে রেখাটা x plus 2y equal 5 তুমি লিখতে পারো। দ্বিতীয় রেখাটা 2x plus y 7, তৃতীয় রেখাটা x minus y minus 1। 3টা রেখা। এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি 1 আর 2 এর ছেদবিন্দু। এই বিন্দুটা কি 1 আর 2 এর ছেদবিন্দু। আমি তাহলে এই বিন্দুটা আগে বের করবো।
তো এই বিন্দুটা কি 1 আর 2 এর ছেদ বিন্দু। বাচ্চারা ছেদ বিন্দু, বিন্দু মানে কি এক্স ওয়াই, বিন্দু মানে কি এক্স। তার মানে কি তুমি যদি এই দুটাকে সমাধান করো, সমাধান করে তুমি কার মান পাবা, এক্স এর মান আর ওয়াই এর মান, তাহলে বিন্দু হয়ে যাবে। তার মানে আমি কার ছেদ বিন্দু বের করতেছি 1 আর 2 এর। 1 আর 2 এর যখন আমি ছেদ বিন্দু বের করবো, 1 নং রেখা হলো এটা 5, 2 নং রেখা হলো এটা 7। যখন আমি এদের সমাধান করবো কার মান পাবো, এক্স এর মান ওয়াই এর মান, তাহলে বিন্দু হয়ে যাবে। তাহলে আমি এই যদি কাজ করি যে এইটাকে এই রেখাটাকে 2 দিয়ে গুণ করলাম, বা এই রেখাটাকে 2 দিয়ে গুণ করলাম, করে বিয়োগ করলেই তো এক্স এর মান বেরিয়ে পড়বে, তাই না? আচ্ছা, আমি এক কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ, 2 দিয়ে, বাচ্চা খেয়াল করো, 2 দিয়ে যদি তুমি এই রেখাটাকে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2x, যদি তুমি বিয়োগ করো কত হচ্ছে, কাটা শেষ। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4y, বিয়োগ করলে কত হচ্ছে 3y, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 10, বিয়োগ করলে কত হচ্ছে 3। y এর মান কত হয়ে গেল 1, y এর মান কত 1। এখন তুমি যদি y এর মানটা খেয়াল করো, এই y এর মানটা তুমি যদি এখানে বসায় দাও, y এর মান 1 যদি এখানে বসায় দাও, 2 একে 2, তাহলে x এর মান কত হয়ে গেছে 3। তাহলে এই বিন্দুটা কত হয়ে গেছে, x এর মান 3 আর y এর মান 1। আমি জানি অনেকেই বুঝছো না, বুঝতেই পারো। খেয়াল করো, আমি আরেকটা বোঝাচ্ছি, খেয়াল করো, যাতে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি 2 আর 3 এর ছেদবিন্দু, এই বিন্দুটা কি 2 আর 3 এর ছেদবিন্দু। আমি 2 আর 3 এর ছেদবিন্দু বের করবো। 2 নম্বর সমীকরণ কোনটা, এটা 2x + y 7। 3 নং সমীকরণ হলো এটা। তাহলে আমি কি বের করব, ছেদবিন্দু। ছেদবিন্দু, বিন্দু মানে কার মান, এক্স এর মান ওয়াই এর মান। তো তুমি যদি এটাকে সমাধান করো, কার মান পাবা, এক্স এর মান ওয়াই এর মান, তাহলে বিন্দু হয়ে গেল। তখন যখনই তোমাকে ছেদবিন্দু বের করতে বলবে, তখন তুমি এদের কি করবা, সমাধান করবা। যখনই তোমাকে ছেদবিন্দু বের করতে বলবে, তখনই তুমি কি করবে, এদের সমাধান করবা। তুমি যদি সমাধান করো, তাহলে তুমি যোগ করো, কত হচ্ছে 3x 6, x কত 2। এই এক্স এর মানটা যদি এখানে বসায় দাও, এক্স এর মান 2 দুগুণে 4, তাহলে ওয়াই এর মান কত হয়ে গেল 3। তাহলে এই বিন্দুটা কত হয়ে গেছে, এক্স এর মান 2, ওয়াই এর মান 3। আমি জানি তোমরা বুঝছো না, বুঝতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি এই বিন্দুটা বের করতে চাই, এই বিন্দুটা কি 1 আর 3 এর সমাধান, 1 আর 3 এর সমাধান। তাহলে এই যে 1 কোনটা, এটা x + 2y 5, 3 কোনটা, এটা x - y - 1। এখন তুমি যদি খেয়াল করো, আমি যদি বিয়োগ করি, সমাধান তো তুমি এসএসসিতে পড়ছো, প্রতিস্থাপন প্রণয়ন, অনেক বজ্রগুণ নির্ণায়ক, অনেক সমাধান করছো। বিয়োগ করলে x বাদ কত হচ্ছে 3y 6, y কত 2। y এর মানটা তুমি যদি এখানে বসাই দাও, y এর মান 2 দুগুণে 4, x কত হয়ে গেল 1। তাহলে এই বিন্দুটা কত হয়ে গেল, x এর মান 1 আর y এর মান 2। এখন তুমি 3টা শীর্ষবিন্দু জানো, ক্ষেত্রফল তুমি সহজে বের করতে পারবা, হাফ। 3টা বিন্দু দেখে লিখবা 1 2 3 1 2 3। প্রথম যে বিন্দুটা লিখবো, মানে এই বিন্দুগুলোর সিরিয়ালি লিখতে মনে কথা না, তুমি দেখে সব 3টা বিন্দু লিখবা। তোমার কাজ হলো প্রথম যে বিন্দুটা লিখছো রিপিট লিখবা, প্রথম বিন্দু কত 1 2 রিপিট। তাহলে কত হচ্ছে হাফ 1 9 4 3 2 6 14 11 3/2। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমি এই ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেওয়ার আগে নিয়ম লিখে ফেলি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখছো, তাই না? আর ত্রিভুজের ক্ষেত্রফল না হয় চতুর্ভুজ হইতো, চতুর্ভুজ x1 y1 x2 y2 x3 y3 x4 y4।
এই চতুর্ভুজটার ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল এখানেও হাফ দিবা, বিন্দুগুলো দেখে দেখে লিখবা, 4টা বিন্দু দেখে দেখে লিখবা। ক্ষেত্রফল বের করার নিয়মটাই হলো প্রথম যে বিন্দুটা লিখছো রিপিট লিখবা। ক্ষেত্রফল বের করার নিয়মটা কি, প্রথম যে বিন্দুটা এই বিন্দুটা কি লিখবা, রিপিট। এখন ঠিক আগের মতো উপর থেকে নিচ দিকে গুণ, x2 y3 x3 y4 x4 y1 মাইনাস নিচ থেকে উপর দিকে গুণ x1 y4 x4 y3 x3 y2 প্লাস x2 y1, উপর থেকে নিচ দিকে গুণ মাইনাস নিচ থেকে উপর দিকে গুণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দিলে হয়তো তোমার সুন্দর করে ক্লিয়ার হবে বিষয়টা। আমি এটা মুছে ফেলি, মুছে একটা এক্সাম্পল লিখি, মুছে একটা এক্সাম্পল লিখি। Two 3 minus 3 6 0 minus 5 4 minus 7, 4টি বিন্দু। চতুর্ভুজটির বা ABCD চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? এখন তুমি চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করবো, তাই তো? ফাইন, তাহলে তুমি কি লিখবা, হাফ, বিন্দুগুলো দেখে দেখে লিখবা, 0 minus 5 4 minus 7, তুমি প্রথম যে বিন্দুটা রিপিট লিখবা, কারণ বাকিটুকু ক্যালকুলেশন তুমি জানো কিভাবে করবা। উপর থেকে নিচ দিকে গুণ 15 0 12, নিচ থেকে উপর দিকে গুণ -14 -20 0 -9। কত হয় এখানে? 39। এখানে কত হয়? 43, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কত হচ্ছে? 82 মানে 41, 2 দিয়ে ভাগ না, এত বর্গ একক। তাহলে ঠিক আগের মতোই যখন ক্ষেত্রফল সব বিন্দু দেখে দেখে লিখবে, প্রথম বিন্দুটা কি রিপিট। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিব, আরো একটা এক্সাম্পল দিব এই নিয়মের মধ্যে। বললাম এ বি সি ডি সামান্তরিকের, এ বি সি ডি সামান্তরিকের এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 1 2 3 4 1 0 হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তাহলে একটা চতুর্ভুজ এর 4টা বিন্দু স্থানাঙ্ক থাকার কথা, কিন্তু এখানে স্থানাঙ্ক দেওয়া আছে কয়টা? 3টা।
চতুর্ভুজের শীর্ষবিন্দু পরে 4টা, কিন্তু এখানে স্থানাঙ্ক দেওয়া আছে কয়টা? 3টা। বলছে সামান্তরিক ক্ষেত্রফল। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে সামান্তরিক এ বি সি ডি, এর 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে সামান্তরিক ক্ষেত্রফল কত। তাহলে তুমি যদি খেয়াল করো, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। সামান্তরিক ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাই না? চিত্রটা দাও তো, এই সামান্তরিক ক্ষেত্রফল কি? এই ত্রিভুজের ক্ষেত্রফলের কয় গুণ? দ্বিগুণ। লম্বস বলতে কিন্তু একই কথা হইতো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র একই কথা হইতো। বুঝতে পারো নাই? তাহলে এই সামান্তরিক ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র একই কথা, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে তুমি কিভাবে বের করবা ত্রিভুজের ক্ষেত্রফল? হাফ, 3টা বিন্দু থেকে লিখবা 1 2 3 4 1 0। প্রথম বিন্দুটা রিপিট, ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করো? হাফ, 3টা বিন্দু, প্রথম বিন্দুটা রিপিট, এটা এবং এটা কাটা। 4 0 2 0 4 6, কত হচ্ছে? 6 -10 4। কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, 4। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল, সামান্তরিকের বা রম্বসের বা আয়তক্ষেত্রের বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমি আশা করি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর তোমার সামান্তরিকের চতুর্ভুজের ক্ষেত্রফল, এগুলো তুমি বুঝে ফেলছো। এই ক্ষেত্রফল নির্ণয়গুলো তুমি বুঝে ফেলছো। এখন এ বি সি ডি একটা চতুর্ভুজ। এটা হলো চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। মনে করো একটা চতুর্ভুজের 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলো চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কত। তুমি কিভাবে করবা? তুমি চতুর্থ বিন্দুটা মনে করো ভুজ বের করবা। ভুজ বের করার নিয়ম হলো, এই যে এসি কর্ণটা আছে, এসি কর্ণের ভুজ দ্বয়ের যোগফল ইকুয়াল বিডি কর্ণের ভুজদ্বয়ের যোগফল। এসি কর্ণের ভুজদ্বয়ের যোগফল ইকুয়াল বিডি কর্ণের ভুজদ্বয়ের যোগফল। আচ্ছা, যখন তুমি কুটি বের করবা, নিয়মটা হলো এসি কর্ণের কুটিদ্বয়ের যোগফল ইকুয়াল বিডি কর্ণের কুটিদ্বয়ের যোগফল। এসি কর্ণের কুটিদ্বয়ের যোগফল ইকুয়াল বিডি কর্ণের কুটিদ্বয়ের যোগফল। একটা এক্সাম্পল দিলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিলাম এরকম যে এ বি সি ডি সামান্তরিকের, সামান্তরিকের এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 1 2 3 4
10 হলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে তুমি খেয়াল করো, এই যে একটা সামান্তরিক, এর এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 2, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 4, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 0। বললো ডি বিন্দুর স্থানাঙ্ক কত? তুমি ধরলা XY, ঠিক আছে? আচ্ছা, এই যে এসি কর্ণ, এই যে বিডি কর্ণ। এসি ইকুয়াল বিডি। খেয়াল করো, এই যে এ, সবাই বলো তো এ এর ভুজ কত? 1। সি এর ভুজ কত? 1। বি এর ভুজ কত? 3। ডি এর ভুজ কত? এক্স। তুমি দেখো এক্স এর মান পাই গেছো। আমি জানি তুমি বুঝতে পারো নাই। এর কর্ণ কোনটা? এসি। কর্ণ কোনটা? বিডি। দুটো কর্ণ লেখলা। এখন বলি এই যে এ এর কোটি কত? 2। সি এর কোটি কত? 0। বি এর কোটি কত? 4। ডি এর কোটি কত? ওয়াই। দেখো তোমার ওয়াই এর মানটা হিসাব বসছে। তার মানে এই ডি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেছে? -1 -2। তার মানে এই যে এসি কর্ণ আর এটা কি বিডি কর্ণ, দুটো কর্ণ সমান লাগবা। যখন তুমি ভুজ বের করবা, এসি এর ভুজগুলোর যোগফল ইকুয়াল বিডি এর ভুজগুলোর যোগফল। যখন তুমি কুটি বের করবা, এসি কর্ণের কুটিগুলোর যোগফল আর বিডি কর্ণের কুটিগুলোর যোগফল, তাহলেই বেড়ে করবে। সহজ একটা অঙ্ক, আশা করি তুমি বুঝে ফেলছো। তো বাচ্চারা, আমি বলছিলাম যে এই 3.1 থেকে 3.4 পর্যন্ত এমসিকিউ এর নিয়ম কয়টা? 5টা। এর মধ্যে 2টা নিয়ম শেষ হয়ে গেল। এখন আমি তৃতীয় নিয়মে আসব। তৃতীয় নিয়ম, ফাইন। এই যে একটা বিন্দু x1 y1, এই যে আরেকটা বিন্দু x2 y2। এই বিন্দুটা দেখো তো, এই রেখাটাকে বিভক্ত করছে, এই পাশে একটা ভাগ, এই পাশে একটা ভাগ। ধরলাম এই বিন্দুটা এই রেখাটাকে m1 m2 অনুপাতে বিভক্ত করছে। আবার তুমি খেয়াল করো, এই যে একটা বিন্দু x1 y1, এই যে আরেকটা বিন্দু x2 y2। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে তুমি বর্ধিত করলে সি পর্যন্ত। তুমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও। এই বিন্দু থেকে এই দূরত্ব ধরলাম m1, আর এই বিন্দু থেকে এটা কত? m2। তার মানে যখন তুমি এই বিন্দুটা বের করবা, এই বিন্দুটা দেখো তো এই দুটার ভিতরে, তাহলে এটা অন্তর্বিভক্তি। গত ক্লাসে তোমাকে পড়াইছি m1 x2 অন্তর্বিভক্তি করলে প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। আর এটা কি, এই বিন্দুটা কি এই দুটা বিন্দুর বাইরে, তাহলে এটা কি হবে? বহির্বিভক্তি। এটা হবে বহির্বিভক্তি। m1 x2 বহির্বিভক্তি হলে অন্তর্বিভক্তি প্লাস বহির্বিভক্তি মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2। মানে সেম লেখা, শুধু অন্তর্বিভক্তির সময় কি প্লাস আর বহির্বিভক্তির সময় কি হবে? মাইনাস। গত ক্লাসে আমরা অনেক আলোচনা করছি এটা নিয়ে। এটা এক্সাম্পল দিই। বললাম যে 1 4 একটা বিন্দু, 9 - 12 একটা বিন্দু, 5:3 অনুপাতে
অন্তর্বিভক্ত হয়, অন্তর্বিভক্ত হয়, তাহলে ওই বিন্দুটা স্থানাঙ্ক বের করো, বিন্দুটার স্থানাঙ্ক বের করো। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 5:3, অন্তর্বিভক্তি করতে বলছে। আমি সম্পূর্ণ প্রশ্ন লিখলাম না, শুধু মূল জায়গাটা লিখলাম, কারণ শীটের মধ্যে সম্পূর্ণ প্রশ্ন লেখা আছে, মূল জায়গাটা দিয়ে তুমি অঙ্কটা বুঝতে পারবা। 5 দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ হবে, অন্তর্বিভক্তি প্লাস, মানে প্রথম এক্স গুলা গুণ, কিন্তু এইটা তার পাশে গুণ হবে, তার বিপরীত পাশে, কারণ বহির্বিভক্তি। সরি, এবং ওয়াই গুলা গুণ, 5 গুণ হবে এর সাথে, -60, 3 গুণ হবে এর সাথে, অন্তর্বিভক্তি তাই প্লাস। কত হয়ে গেল? 6 - 6। আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করতেছি না, কেন? কারণ গত ক্লাসে আমি অনেকক্ষণ আলোচনা করছি, শুধু অঙ্কটা করে দিচ্ছি আর কি। কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিই, এরকম 4 - 5 6 8, বললাম 4:3 অনুপাতে বহির্বিভক্ত হয়, 4:3 অনুপাতে বহির্বিভক্ত হয়। তুমি এই বহির্বিভক্তির বিন্দুটার স্থানাঙ্ক বের করো। তাহলে এই 4 গুণ হবে 6 এর সাথে, বহির্বিভক্তি -3 গুণ হবে 4 এর সাথে, মাইনাস এই 4 গুণ হবে 8 এর সাথে, 3 গুণ হবে -5 এর সাথে, এগুলো হবে -15, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে তোমার কত হয়ে গেল? 12। আশা করি তুমি পারছো। এই অন্তর্বিভক্তি বহির্বিভক্তির অঙ্কগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পার্টে থাকে। এই অন্তর্বিভক্তি বহির্বিভক্তির অঙ্কগুলো প্রায় 1 বছর পর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ থাকে। অঙ্কগুলো সহজ কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যখন পরীক্ষায় করবা অঙ্কগুলা, সহজ অঙ্ক তো ভুল হয়ে যায়। তুমি যখন করবা অনুপাতটা মাঝখানে লাগবে, দুইটা বিন্দুর মাঝখানে লিখে যোগ বিয়োগ করবা, তাহলে ভুল হবে না। কথা শুনতে পাইছো? তুমি যদি এইভাবে করতা 5:3, তাহলে কিন্তু গুণগুলা করতে তোমার ঝামেলা হইতো। যখন তুমি অঙ্কগুলা করবা অনুপাতটা কোথায় লিখবা? মাঝখানে, তাহলে এইটা এই পাশে যাবে, এইটা এই পাশে আসবে, গুণগুলা ভুল হবে না। তাহলে সহজ অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু থাকে। আরেকটা নিয়ম, এই যে একটা বিন্দু x1 y1, এই যে আরেকটা বিন্দু x2 y2। আমি বললাম এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এই বিন্দুটা, যেহেতু এই বিন্দুটা কি এই রেখাটাকে বিভক্ত করছে না? আমার প্রশ্ন হলো এই x3 y3 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করবে, কি অনুপাতে বিভক্ত করবে? তার মানে এর আগে যে মাত্র যে দুইটা অঙ্ক করছি, এই দুইটা অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য হলো, আগে যে তুমি দুইটা অঙ্ক করছো ওই দুইটা অঙ্কের মধ্যে অনুপাত দেওয়া ছিল, তুমি বিন্দু বের করছো, অনুপাত দেওয়া ছিল তুমি বিন্দু বের করছো। কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখো তোমার বিন্দু দেওয়া আছে, তুমি অনুপাত বের করবা। কি বের করবা? অনুপাত। তাহলে নিয়মটা হলো, খেয়াল করো, এই যে x1 minus x3, x3 minus x2, x1 minus x3, x3 minus x2. নোট, অনুপাত ধনাত্মক হলে অন্তর্বিভক্তি, অনুপাত ঋণাত্মক হলে বহির্বিভক্তি। ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দিলে জিনিসটা তোমার ক্লিয়ার হবে। এক্সাম্পলটা এই পাশে লিখি।
একটা এক্সাম্পল দিলে এই অঙ্কটা তোমার ক্লিয়ার হবে, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো 2, 5 ও 6 - 1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 1 - 3 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করবে, কি অনুপাতে বিভক্ত করবে। তাহলে তুমি যদি এর সলভে আসো, এই যে একটা বিন্দু 2, 5, এই যে আরেকটা বিন্দু 6 - 1। প্রশ্ন বলছে এই যে এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করবে। সূত্রটা কি? অনুপাত ব্যবস্থা হলো যে x1 - x3 বাই x3 - x2 কত হয়ে গেছে? -1/5। অনুপাতটা হচ্ছে 1:3, 1:5, কিন্তু এটা কি চিহ্ন? মাইনাস। অনুপাতটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে বহির্বিভক্তি। এটাকে আমরা কি বলবো? বহির্বিভক্তি। অনুপাতটা যদি মাইনাস হয় তখন সেটাকে কি বলবো আমরা? বহির্বিভক্তি। আর অনুপাতটা যদি ধনাত্মক হইতো সেটাকে কি বলবো আমরা? অন্তর্বিভক্তি। এই একটা এক্সাম্পলই এই নিয়মটা বোঝার জন্য যথেষ্ট। খেয়াল করো এই যে একটা বিন্দু x1 y1, এই যে আরেকটা বিন্দু x2 y2। বললাম x অক্ষরেখা এই রেখাটাকে কি অনুপাতে বিভক্ত? ধরো x অক্ষরেখা এটাকে বিভক্ত করছে, এই পাশে একটা ভাগ, এই পাশে আরেকটা ভাগ। প্রশ্ন হলো যে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করবে? সূত্র হলো -y1/y2। এবার শর্ট টেকনিক, হ্যাঁ, y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করবে? -x1/x2। গত ক্লাসে সৃজনশীল ক্লাসে কিন্তু পড়াইছি এগুলা। অনুপাত বের করতে বললি k:1, সেগুলো লিখিত পরীক্ষায় রিটেন পার্টে, কিন্তু এমসিকিউ তুমি এভাবে করবা। এইটার নোটটা আছে আগেরটার মতোই নোট। অনুপাত ধনাত্মক হলে অন্তর্বিভক্তি, অনুপাত ঋণাত্মক হলে বহির্বিভক্তি। একটা এক্সাম্পল দিলে হয়তো তোমার ক্লিয়ার হবে বিষয়টা। একটা এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হবে। -4 ও -6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করবে? কি অনুপাতে বিভক্ত করবে? তাহলে তুমি যখন অনুপাতটা বের করবা, বলছে x অক্ষরেখা, তাই না? x অক্ষরেখার জন্য তুমি যখন অনুপাত বের করবা -y1/y2। y1 কত? -4, y2 কত? 6, 2/3, 2:3।
তাহলে এই অনুপাতটা কি ধনাত্মক, তাই না? যেহেতু ধনাত্মক তুমি এটা কি বলবা? অন্তর্বিভক্তি। আশা করি তুমি বুঝতে পারছো। আরেকটা কথা, আরেকটা এক্সাম্পল আগে দেওয়া উচিত ছিল, এখন দিয়ে ফেলি। বললাম 3 2 6 8 বিন্দু দুইটির সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কত? সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কত? বাচ্চারা, সমত্রিখণ্ডক বিন্দু তোমাকে গত ক্লাসে অনেকক্ষণ আলোচনা করছিলাম, আবারও বলতেছি, খেয়াল করো। এই যেমন করো এ, এই যে বি, এই রেখাটাকে বললাম সমান 3 ভাগ করো। তুমি সমান 3 ভাগ করলা। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু কয়টা এখানে? এই যে পি আর কিউ। যখন তুমি এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, খেয়াল করো, যখন তুমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, তখন এই পাশে ধরো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 1 2 3, যখন পি বিন্দু এই পাশে 1 ভাগ, এই পাশে কয় ভাগ? 2 ভাগ। আর তুমি যখন কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করবা, কিউ বিন্দুর, তখন তুমি খেয়াল করো, তখন এই কিউ বিন্দুর ক্ষেত্রে এই পাশে কয় ভাগ? 2 ভাগ, আর এই পাশে কয় ভাগ? 1 ভাগ। তার মানে সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? 2টা। একটা 1:2 এর জন্য পাবা, একটা 2:1 এর জন্য পাবা। যখন তুমি এই 1:2 এর জন্য বের করবা, তাহলে এই যে 1, এই এ বিন্দুটা কত? 3 2, বি বিন্দুটা কত? 6 8। তাহলে এই 1 গুণ হবে কার সাথে? 6 এর সাথে। 2 গুণ হবে কার সাথে? 3 এর সাথে। এই 1 গুণ হবে কার সাথে? 8 এর সাথে। 2 গুণ হবে কার সাথে? 2 এর সাথে। তাহলে বিন্দুটা কত হয়ে গেছে? 4 4। আবার যখন তুমি কিউ বিন্দুটা বের করবা, তখন কত? 2:1। এই 2 গুণ হবে কার সাথে? 6 এর সাথে। এই 1 গুণ হবে কার সাথে? 3 এর সাথে। 8 এর সাথে 16 হয়ে যাবে। 2 যা গুণ হবে 8 এর সাথে। 1 গুণ হবে কার সাথে? 2 এর সাথে। 2 + 1 কত হয়ে গেছে? 5 6। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? 2টা। সমত্রিখণ্ডক বিন্দু 2টা। একটা 1:2 এর জন্য পাবা, আর একটা 2:1 এর জন্য পাবা, একটা 4, 2টা আছে। তাহলে তুমি আগে যে অন্তর্বিভক্তি পড়াইছি, সেক্ষেত্রে কিন্তু অনুপাতটা দেয়া ছিল, এখানে অনুপাতটা দেয়া নাই, কিন্তু প্রশ্নের মধ্যে সমত্রিখণ্ডক বিন্দু। আর যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু বলছে, একটা অনুপাত কত? 1:2, আর একটা অনুপাত কত? 2:1। তাহলে আমাদের রুলস 3 শেষ হয়ে গেল। আমরা নিয়ম বলছিলাম কয়টা? 5টা। 3.1 থেকে 3.4 নিয়ম কয়টা? 5টা। তারপরে 3টা নিয়ম আমাদের শেষ হয়ে গেল। বাচ্চারা, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রুলস 1 থেকে রুলস 3, মানে এখন পর্যন্ত যতটুকু পড়াইছি, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন করবে। শুনতে পাইছো কি বললাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের সময় যে প্রশ্ন থাকবে, অবশ্যই আমি এখন পর্যন্ত যতটুকু পড়াইছি, এখান থেকে একটা প্রশ্ন কমন থাকবে। শুনতে পাইছো? অবশ্যই কমন থাকবে। এখন আমি রুলস 4-এ আসবো। এটা হলো রুলস 4-এ আমি পড়াই হলো কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের কনভার্সন। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কে আমরা লাস্ট ক্লাসে, মানে 3.1 থেকে 3.4 এর রিটেন পার্টে শুরুই করছিলাম কিন্তু এটা দিয়ে। গত ক্লাসে তুমি করছো 3.1 থেকে 3.4 এর রিটেন পার্ট। এখানে আমি এই কার্তেশীয় এবং পোলার কমপক্ষে আধা ঘন্টা শুধু আলোচনা করছি, চিত্র এঁকে বুঝাই দিছি। আজকে ক্লাসে এত কিছু বুঝাবো না, শুধু মূল জায়গায় চলে যাব, কারণ গত ক্লাসে আমি ডিটেলস আলোচনা করছি এইটার। আজকে শুধু মূল জায়গায় চলে যাব।
যে x সমান, তোমরা জানো x সমান r cos থিটা, y সমান r sin থিটা। আর তুমি জানো যে r স্কয়ার সমান কত, x স্কয়ার প্লাস y স্কয়ার, tan থিটা সমান কত, y বাই x। এই সূত্রগুলো নিয়ে আমরা গত ক্লাসে অনেকক্ষণ আলোচনা করছিলাম। আরো বলছিলাম এই থিটা যেটা আছে, এই থিটা বিন্দুর উপর নির্ভরশীল। থিটাটা কি? বিন্দুর উপর নির্ভরশীল, যে বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে। অনেকক্ষণ আলোচনা করছি কিন্তু এইগুলো নিয়ে, এই করে আজকে এত আলোচনা করবো না, ডিরেক্ট মূল জায়গায় অঙ্ক শুরু করে দিব। একটা এক্সাম্পল দিলাম এরকম, বললাম কার্তেশীয় স্থানাঙ্ক -1√3 হলে পোলার স্থানাঙ্ক কত? খেয়াল করো, পোলার স্থানাঙ্কটা আইছে, আর পোলার স্থানাঙ্ক বলতে তুমি কি বুঝো? আর থিটা। তার মানে যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তার মানে তুমি আর এবং থিটা বের করবা। তুমি প্রথম আর বের করো। x স্কয়ার, সূত্রটা কি? আর স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? তো আর সমান x কত, -1, y কত, √3, কত হয়ে গেল? 2। আবার tan থিটার সূত্র কি? y বাই x, y কত, √3, x কত, -1, থিটা কত হয়ে গেল? tan ইনভার্স -√3। তাহলে tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। এখন একটা নোট দেখো, বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে, বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে। খেয়াল করো, তাহলে বিন্দুটা কি? মাইনাস প্লাস মানে কোন কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট। মাইনাস প্লাস মানে কোন কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট। তার মানে এই বিন্দুটা সেকেন্ড কোঅর্ডিনেটে, তার মানে থিটা কোন কোঅর্ডিনেট হবে? সেকেন্ড কোঅর্ডিনেট হবে। তাহলে এর সাথে কত যোগ করলে সেকেন্ড কোঅর্ডিনেট হয়? তুমি যদি 90 যোগ করো, কত হয়ে যাবে? -30, ফার্স্ট কোঅর্ডিনেট। কত যোগ করলে সেকেন্ড কোঅর্ডিনেট হবে? 180 যোগ করলে। এর সাথে তুমি কি করবা? 180 যোগ করবা, কত হয়ে গেল? 120। তার মানে এই বিন্দুটা যে ঘরে থিটা ওই ঘরে হবে। আনসার কত হয়ে গেছে? 2, 120। গত ক্লাসে অনেকক্ষণ আলোচনা করছিলাম কিন্তু। আচ্ছা যাও আরেকটা এক্সাম্পল দিই। এখানে মাইনাস দিয়ে দিলাম, হ্যাঁ, -√3। ফাইন, থিটার মানটাকে বের, আর এর মানটাকে বের করো। আর এর মানটা তো সহজ, কত হয়ে গেছে? 2। এখন তুমি থিটা বের করবা, সূত্র কি? y বাই x, y কত? -√3, x কত? -1। তাহলে থিটা কত হয়ে গেছে? tan ইনভার্স √3। tan কত ডিগ্রির মান? √3। tan 60 ডিগ্রির মান √3। tan 60 ডিগ্রির মান কত? √3। এখন বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে, তাহলে এই বিন্দুটা কত? মাইনাস কোন কোঅর্ডিনেট? ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে এই বিন্দুটা ফোর্থ কোঅর্ডিনেটে, তার মানে থিটাও কিন্তু ফোর্থ কোঅর্ডিনেট হবে। থিটা কোন কোঅর্ডিনেট হবে? ফোর্থ কোঅর্ডিনেট হবে। তাহলে এর সাথে কত যোগ করলে ফোর্থ কোঅর্ডিনেট হয়? এর সাথে কত যোগ করলে ফোর্থ কোঅর্ডিনেট হয়? এর সাথে দেখো তো 200, এর সাথে তুমি যদি কি করো 270 যোগ করো, তাহলে কি হচ্ছে? ফোর্থ কোঅর্ডিনেট। অথবা তুমি যদি কি করো, অথবা তুমি 270 যোগ করে দাও, কত হচ্ছে? ফোর্থ কোঅর্ডিনেট। অথবা 360 থেকে তুমি যদি বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 360 থেকে এটা যদি বিয়োগ করে দাও, তাহলে কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে 360 বিয়োগ কত? এটা 300। শুনতে পেয়েছো কথা? যে বিন্দু যে ঘরে, এটা এই ঘরে হবে, বিন্দু যে ঘরে থিটাও কি ওই ঘরে হবে। যদি আমি আরো একটা এক্সাম্পল দিতাম এরকম, খেয়াল করো,
যে আমি এরকম বলতাম -√3 -1, আর এর মানটা তো সহজ, -√3 -1 2। থিটা কত? tan থিটা কত? y/x, y কত? y হলো -1 আর x কত? -√3। তাহলে থিটা কত হচ্ছে? tan ইনভার্স 1/√3। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। এই বিন্দুটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে থিটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে। তাহলে দেখো এর সাথে দেখো এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই কোয়াড্রেন্ট, তুমি এই কোয়াড্রেন্ট আনতে চাও, কি করবা? 360 থেকে বিয়োগ করে দাও। 360 থেকে কত বিয়োগ? তাহলে হয়ে যাবে 360 বিয়োগ কত? 30। কত এগুলো? 330। কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে এই বিন্দুটা যে ঘরে, এটাও ওই ঘরে হবে। মানে এটা তুমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাইতেছেন, আমি এইভাবে লিখবো না, আমি এইভাবে লিখবো √3, tan কত? 30। তার মানে tan 4 × 90 330। তাহলে কত হচ্ছে? tan 330, tan এবং tan কাটা, থিটা কত? 330। এই স্টাইল না করে তুমি ওই ঘরটা কি করবা, যে তুমি প্রথম যে মানটা পাইছো দেখবা যে এই বিন্দুটার সাথে ওইটা মিলছে কিনা। যদি মিলে যায় তো হয়ে গেল, কারণ বিন্দু যে ঘরে থিটা কি হবে? ওই ঘরে হবে। যদি এটা প্লাস প্লাস হইতো, যদি কি হইতো? প্লাস প্লাস, তাহলে কত? প্লাস প্লাস √3। তাহলে দেখো এই বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্টে, থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে থিটা সমান কত? 30। কোনো ঝামেলা ছিল না, আনসার এখানে শেষ। কিন্তু অবশ্যই বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে। যদি না হয় কি করবা? প্রথম 160 যোগ করে অথবা বিয়োগ করে ওই ঘরে নিবা, অথবা 360 যোগ করে অথবা বিয়োগ করে ওই ঘরে নিবা। মানে বিন্দুটা যে ঘরে হবে থিটাটা কি হবে? ওই ঘরেই হবে। আচ্ছা, যাই হোক, আরো একটা এক্সাম্পল দিই। বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে, এটা এক্সাম্পল ছিল। এখন বললাম পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক (390) হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? বাচ্চারা কার্তেশীয় স্থানাঙ্ক চাইছে। কার্তেশীয় বলতে তুমি কি বুঝছো? XY। তার মানে যখন তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলবে, তুমি কি বের করবা? x আর y। x সমান তুমি কি জানো? r cos থিটা। y সমান তুমি কি জানো? r sin থিটা। r কত? এটা 2 3। আর থিটা কত? 90। আর থিটা কত? 90। cos 90 ডিগ্রি মান কত? 0, গুণ দিলে 0। sin 90 ডিগ্রি মান কত? 1, 3 একে 3। তাহলে বিন্দুটা কত হয়ে গেল? 0। তার মানে যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলবে, পোলার স্থানাঙ্ক কত? তুমি আর এর মান আর থিটা মান বের করবা। আর যখন কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলবে, তখন তুমি কি বের করবা? x এবং y। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমি বললাম r ইকুয়াল b sin থিটা এর পোলার সমীকরণ কোনটি? এর পোলার সমীকরণ কোনটি? বাচ্চারা মনোযোগ শোনো, সরি, এর কার্তেশীয় সমীকরণ কোনটি? কার্তেশীয় সমীকরণ কোনটি? বাচ্চারা মনোযোগ শোনো। যখন তোমাকে কার্তেশীয় বের করতে বলছে, কার্তেশীয় বলতে তুমি কি বুঝো? XY। কার্তেশীয় বলতে তুমি কি বুঝো? XY। যখন তোমাকে কার্তেশীয় সমীকরণ বের করতে বলবে, তখন তোমার কাজ হলো এই সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করবা। কারণ আর এবং থিটা থাকলে সেটা কার্তেশীয় না, পোলার। তার মানে যখন তোমাকে কার্তেশীয় সমীকরণ বের করতে বলবে, তখন তোমার কাজ হলো এই সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করা। তাহলে আমি উভয় দিকে আর দিয়ে গুণ করলাম, উভয় দিকে আর দিয়ে গুণ করলাম। এই যে আর স্কোয়ার সমান কত? x² + y²। এই যে তোমার আর সাইন থিটা, এই আর সাইন থিটা সমান কত? y।
এখন দেখো তুমি সমীকরণটার মধ্যে আর এবং থিটা নাই, তার মানে এটা কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণ বলতে তুমি কি বুঝো? এক্স ওয়াই। যখন কার্তেশীয় সমীকরণ বের করতে বলবে তোমার কাজ হলো এই সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করবা, তাহলে তোমার আনসার। যদি আমি একটা এক্সাম্পল দিতাম এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0 এর পোলার সমীকরণ কোনটি? তোমাকে পোলার সমীকরণ বের করতে বলছে বাচ্চারা। পোলার সমীকরণ বলতে তুমি কি বুঝো? পোলার সমীকরণ বলতে আমরা বুঝি আর থিটা। পোলার সমীকরণ বলতে তুমি কি বুঝো? আর থিটা। তার মানে যখনই তোমাকে পোলার সমীকরণ বের করতে বলছে তখন তোমার কাজ হলো এখান থেকে এক্স এবং ওয়াই কে বিদায় করা, কারণ এক্স ওয়াই থাকলে সেটা কার্তেশীয়। তো যখন তোমাকে পোলার সমীকরণ বের করতে বলছে তোমার উদ্দেশ্য কি? আর এবং থিটাকে বিদায় করবা। তাহলে খেয়াল করো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তুমি কি জানো? আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? আর স্কোয়ার। এই যে তোমার এক্স সমান তুমি কি জানো? আর কস থিটা, আর কস থিটা। তাহলে দেখো এই ইকুয়েশনের মধ্যে এক্স এবং ওয়াই নাই, এক্স এবং ওয়াই কে বিদায় করে দিচ্ছ, তার মানে এটা তোমার পোলার সমীকরণ। যখন তোমাকে পোলার সমীকরণ বের করতে বলবে তখন তোমার কাজ কি হবে? এখান থেকে এক্স এবং ওয়াই কে বিদায় করা, আর এবং এক্স এবং ওয়াই কে বিদায় করার জন্য তুমি কিন্তু সূত্র জানো। এবং এই আর স্কোয়ার একটা আর দিয়ে ভাগ দিলা, আর দিয়ে ভাগ দিলে একটা আর থাকবে, আর দিয়ে ভাগ দিলে আর কাটা এ কস থিটা। তার মানে তোমাকে যখন পোলার সমীকরণ বের করতে বলবে তখন তোমার উদ্দেশ্য কি হবে? এই এক্স এবং ওয়াইটাকে কি করা? বিদায় করে ফেলা। শুনতে পাইছো? হ্যাঁ। এখন আরো একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা আমি গত ক্লাসে তোমাকে পড়াইছিলাম, রিটেন পার্টে পড়াইছিলাম। আবার ওই এক্সাম্পলটা দিচ্ছি, তুমি খেয়াল করো। এক্স সমান আর সাইন থিটা প্লাস 45 এবং ওয়াই সমান আর সাইন থিটা মাইনাস 45 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোয়াট? বাচ্চারা তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারো, এক্স এর জায়গায় এক্স এর মানটা লেখলা, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা লেখলা, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করলা, অনেক কিছু করলা, অনেক কিছু করতে পারো, এইভাবে করতে পারো। কিন্তু তোমার এটা কোনো কিছু করতে হয় না। কেন? কারণ তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তুমি কি জানো? আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাবে? আর স্কোয়ার। আনসার আর স্কোয়ার। যে আমি ইচ্ছা করলে এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান যোগ বিয়োগ গুণ বা করতে পারি, অনেক কিছু করলাম, লাস্টে এইটাই আসবে। কেন? কারণ আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি জানি? আর স্কোয়ার। তো আনসার কত? এটা আর স্কোয়ার। আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমাদের 4টা নিয়ম শেষ হয়ে গেল। এই কার্তেশীয় পোলারের কিন্তু মূল বিষয়বস্তু, মানে আমরা যে রুলসটা পড়লাম এর মূল বিষয়বস্তু আমি গত ক্লাসে অনেকক্ষণ আলোচনা করছিলাম, তাই আজকে ক্লাসে শর্টকাট আলোচনা করছি। কারণ গত ক্লাসে আমি চিত্র আইকা ডিটেলস বুঝাই দিয়েছিলাম। গত ক্লাসের এই কার্তেশীয় পোলার অংশটুকু ভালো করে দেখবা। আজকে কিন্তু আমি এটা অল্পটুকু আলোচনা করছি। কেন? কারণ গত ক্লাসে আমি অনেকক্ষণ আলোচনা করেছিলাম। রুলস 5। তাহলে আমাদের আজকের ক্লাসের লাস্ট নিয়ম, আজকের ক্লাসের লাস্ট নিয়ম, এই যে একটা বিন্দু x1 y1, এই যে আরেকটা বিন্দু x2 y2, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এত সাহিত্য না লেখা, শুধু মূল জায়গাটা লিখি। দূরত্ব ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। x1 y1 x2 y2 এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ভুজ দুটার যোগফল বাই 2
কুটি দুইটার যোগফল বাই 2। তো বিন্দু XY, X অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব x অক্ষ দূরত্ব কত y, মানে বিন্দুর কুটি বা y। y অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব, y অক্ষ হতে লম্ব দূরত্ব এতটুকু x, বিন্দুর ভুজ বা x। তাহলে x অক্ষ হতে এইটা দূরত্ব কত y, মানে বিন্দুর কুটি, আর y অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত x, মানে বিন্দুর ভুজ। x অক্ষ হতে দূরত্ব হলো y, আর y অক্ষ দূরত্ব কি x। এখন এ একটা বিন্দু 1 1 ও বি একটা বিন্দু 4 5। বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব পারবা? কেমনে করবা? ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। কত হয়ে গেছে? 9 16 5, তাই না? আমি যদি বলতাম বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তুমি পারতা? মধ্যবিন্দু তুমি কিভাবে বের করো? ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। কত হয়ে গেছে? 5/2 3। ভুজ দুটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি আরেকটা এক্সাম্পল দিই, এরকম বললাম x5 ও 8 3 বিন্দুদ্বয়ের দূরত্ব 2 একক হলে x এর মান কত? তাহলে এই বিন্দু দুইটার দূরত্ব কত? ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। প্রশ্ন কি বলছে? এই দুইটা বিন্দু দূরত্ব কত? 2। এই দুই বিন্দু দূরত্ব 2। যোগ বিয়োগটা বাড়ির কাজ, আনসারটা লিখে দিচ্ছি। যোগ বিয়োগ নিজে নিজে করবা। আনসার হলো মাইনাস, আনসার হলো 8। আনসার 8। তাহলে খেয়াল করো আরেকটা এক্সাম্পল। এবি বিন্দু হতে x ও y অক্ষের দূরত্ব 3 ও 4 হলে এ বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব কত? তাহলে তুমি আগে এ বিন্দুটা বের করো। এ বিন্দুটা তো এ বি, এ বিন্দুটাকে তুমি বুঝতে চেষ্টা করো। বাচ্চারা প্রশ্ন বলছে x অক্ষ হতে
এই এ বিন্দুটার দূরত্ব হলো 3, এক্স অক্ষ হতে এর দূরত্ব কত 3। তুমি কিন্তু জানো যে এক্স অক্ষ হতে দেখা করো এক্স অক্ষ হতে দূরত্ব কত হয় বিন্দুর কুটি বা ওয়াই। এক্স অক্ষ হতে দূরত্বটা কি বিন্দুর কুটি। তাহলে এক্স অক্ষ হতে যে দূরত্বটা কি হবে বিন্দুর কি হবে কুটি। এক্স অক্ষ হতে যে দূরত্বটা সেটা কি বিন্দুটা কুটি। আর ওয়াই অক্ষ হতে খেয়াল করো ওয়াই অক্ষ হতে দূরত্ব কত দেওয়া আছে 4। তুমি জানো যে ওয়াই অক্ষ হতে খেয়াল করো ওয়াই অক্ষ হতে যে দূরত্বটা হলো বিন্দুর ভুজ। ওয়াই অক্ষ হতে দূরত্বটা কি বিন্দুর ভুজ। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব কত 4, বিন্দুর ভুজ। তাহলে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেটা কুটি আর ওয়াই অক্ষ হতে যে দূরত্বটা সেটা হলো ভুজ। প্রশ্ন বলছে যে মূল বিন্দু বলছে এ হতে মূল বিন্দু দূরত্ব কত। মূল বিন্দু তুমি জানো 0 0। তাহলে এ বিন্দু আর মূল বিন্দু দূরত্ব ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে এই এ বিন্দুটা তুমি স্থানাঙ্কটা বের করছো যে এক্স অক্ষ হতে এর দূরত্ব কত 3 আর ওয়াই অক্ষ হতে এর দূরত্ব কত 4। এই এ হতে মূল বিন্দুর দূরত্ব। আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেই। খেয়াল করো বললাম যে ওয়াই অক্ষ ও 7-2 থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে A what? তাহলে এই যে ওয়াই অক্ষ 7-2 A5 মনোযোগ দেও। আমি গত ক্লাসে কিন্তু একদম সেম অঙ্কটা বুঝাইছিলাম, আবার বোঝাচ্ছি। ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব, বাচ্চারা খেয়াল করো তো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হয় বিন্দুর ভুজ। তো ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব বিন্দুর ভুজ কত এ। আবার 7-2 থেকে এর দূরত্ব দুই বিন্দুর দূরত্ব ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। প্রশ্ন বলছে যে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব ও এর থেকে এর দূরত্ব সমান। ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব ও এর থেকে এর দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব হলো এ, এর থেকে এর দূরত্ব হলো এটা। প্রশ্ন বলছে সমান। উভয় দিকে যদি বর্গ করি আমি এরকম আরো একটা এক্সাম্পল দিব। এক্স অক্ষ 2 - 3 5k। খেয়াল করো এক্স অক্ষ ও 2 - 3 5k। বাচ্চা খেয়াল করো প্রশ্ন বলছে যে প্রশ্ন ভালো করে পড়ো। এক্স অক্ষ ও 2 - 3 থেকে 5k বিন্দুটির দূরত্ব সমান। এক্স অক্ষ থেকে এর দূরত্ব তুমি জানো যে এক্স অক্ষ হতে দূরত্ব কি হয় ওয়াই। এক্স অক্ষ থেকে দূরত্ব হলো ওয়াই মানে বিন্দুর কুটি। এক্স অক্ষ থেকে দূরত্ব বিন্দুর কুটির জায়গায় কি লেখা কে। ও এর থেকে এর দূরত্ব দুই বিন্দুর দূরত্ব √, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে এর থেকে এর দূরত্ব আর এর থেকে এর দূরত্ব কি সমান।
উভয় দিকে তুমি যদি বর্গ করো কত হচ্ছে, বর্গ করলে রুট এটা বলবো, এখানে থাকবে কত 9। এখানে যদি মাইনাস কমন নেও তোমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে প্লাস, এটা কি হয়ে যাবে প্লাস। এই যে মাইনাস কমন নিলা, এই বর্গ থাকার কারণে মাইনাসটা প্লাস, পরে যোগবিয়োগ করবা, যোগবিয়োগ বাড়িয়ে কাজ আসবে -3, কে এর মানটা কত আসবে -3। তাহলে প্রশ্ন বলছে এক্স অক্ষ থেকে এর দূরত্ব ও এর থেকে এর দূরত্ব সমান। তো বাচ্চারা আর একটা এক্সাম্পল দিই। বললাম এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব সর্বদাই মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। উক্ত সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ। গত ক্লাসে লাস্টে সঞ্চার পথ পড়াইছিলাম, বলছিলাম যে প্রশ্নের মধ্যে সঞ্চার পথ লেখা থাকলেই একটা বিন্দু, সঞ্চার পথ লেখা আছে, সঞ্চার পথ লেখা থাকলেই একটা বিন্দু কি ধরবা XY। প্রশ্নের মধ্যে সঞ্চার পথ লেখা থাকলে একটা বিন্দু কি ধরবা XY। প্রশ্নে বলছে X অক্ষ, আরো কি বলছে মূল বিন্দু। বাচ্চারা খেয়াল করো, এক্স অক্ষ থেকে এর দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কি ওয়াই, তুমি জানো এক্স অক্ষ থেকে দূরত্ব হলো ওয়াই। মূল বিন্দু থেকে এর দূরত্ব ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। প্রশ্ন বলছে এক্স অক্ষ থেকে এর দূরত্বটা মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। এক্স অক্ষ থেকে এর দূরত্বটা মূল বিন্দু থেকে এর দূরত্বের অর্ধেক। কত হয়ে গেল 2y। উভয় দিকে তুমি যদি বর্গ করো তাহলে তোমার x স্কয়ার সমান কত হয়ে গেল 3y স্কয়ার। তাহলে প্রশ্নের মধ্যে সঞ্চার পথ লেখা পাইলে একটা বিন্দু ধরবা XY, ওরা অঙ্কটা করা শুরু করবা। আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমার জন্য ভালো হবে। কোন সেটের একটি বিন্দু এমন যে মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব y অক্ষরেখা থেকে দূরত্বের দ্বিগুণ। বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ কোনটি? বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ কোনটি? সঞ্চার পথ লেখা বললে একটা বিন্দু কি ধরবা XY, শর্তগুলা সিরিয়ালি লিখবা। প্রথম লেখা আছে মূল বিন্দু, লেখলা মূল বিন্দু, পরে লেখা y অক্ষ, লেখলা y অক্ষ, ঠিক আছে। তো মূল বিন্দু থেকে এর দূরত্ব ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। y অক্ষ থেকে এর দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব কি ভুজ x,
প্রশ্ন বলছে মূলবিন্দু থেকে যে এর দূরত্বটা ওয়াই অক্ষের যে দূরত্বটা আছে তার দ্বিগুণ। মূলবিন্দু থেকে যে এর দূরত্বটা ওয়াই অক্ষের থেকে যে দূরত্বটা আছে তার কি দ্বিগুণ। তাহলে তুমি যদি বর্গ করে দাও তাহলে আনসার। আমি আরো একটা এক্সাম্পল দিব। মূলবিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহের দূরত্ব একটি ধ্রুবক আর হলে সেই সেটটির নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ কোনটি? সঞ্চারপথের সমীকরণ কোনটি? বাচ্চারা খেয়াল করো, সঞ্চারপথ বলছে একটা বিন্দু কি ধরবা এক্স ওয়াই। প্রশ্ন বলছে যে এই বিন্দুটা আর মূল বিন্দুটার দূরত্ব আর। দেখো এই মূল বিন্দু আর এই বিন্দুটার দূরত্ব আর। মূলবিন্দু আর এই বিন্দুটার দূরত্ব কত আর? মূলবিন্দু আর এই বিন্দুর দূরত্ব কত আর? তুমি দুই বিন্দুর দূরত্ব বের করো। ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, দূরত্ব কত আর। তুমি যদি বর্গ করে দাও তাহলেই আনসার। বাচ্চারা 3.1 থেকে 3.4 এমসিকিউ পার্টটুকু শেষ। আমি হোয়াইট বোর্ডে আজকে যতটুকু লিখছি ততটুকু পড়া তুমি সুন্দর করে গুছাও, তাহলে 3.1 থেকে 3.4 যে ভার্সিটি ভর্তি পরীক্ষায় যা খুশি তাই আসুক তোমার অবশ্যই কমন পড়বে। কি বললাম? যে 3.1 থেকে 3.4 আজকে হোয়াইট বোর্ডে যা লিখছি তার এই পড়াটুকু তুমি সুন্দর করে পারো, আর কোনো অঙ্ক করা দরকার নাই, এনাফ প্রিপারেশন। শুনতে পাইছো? এখন তোমরা আমাকে প্রতিনিয়ত মেসেজ করতেছো যে এই তোমাদের প্রশ্ন ব্যাংক পড়াবো কিনা। আজকে যে শীটটা আমি তোমাদের দিছি শীটের মধ্যে তুমি দেখো যে আমি হোয়াইট বোর্ডে এই প্রশ্নটা লিখছি, এই প্রশ্নটা কিন্তু শীটের মধ্যে আছে, ঠিক আছে? তারপর তোমাদের দেখাই দিই শীটটা। তোমার প্রতিটা শীট এভাবে সাজানো হয়েছে। দেখো প্রথম রিটেন পার্ট এর প্রশ্ন, তারপর এই রিটেন পার্টের প্রশ্নগুলোর সলভ, প্রতিটার সলভ দেওয়া দিয়েছে। গতকাল আজকে আমি পোস্ট করছিলাম, তোমরা দেখছোই সলভগুলো পোস্ট করছি। এরপরে দেখো এমসিকিউ পার্টে খেয়াল করো, এমসিকিউ পার্টে এই যে প্রশ্নগুলা এবং আনসার যেগুলো আমি আজকে সমাধান করে দিছি, প্রশ্নগুলো লিখে লিখে, যদিও এই প্রশ্নের শীটটা কিন্তু আমি আজকে পোস্ট করছি এই প্রশ্নগুলা, ঠিক আছে? এরপরে পেজে দেখো প্রশ্ন ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে দেওয়া আছে এবং আনসার দেওয়া আছে। তোমাদের এই প্রশ্ন ব্যাংকটা আজকে যে কাজটা করছি আমি, এটা তো দেখার পরে এই প্রশ্ন ব্যাংকটা তোমাদের বাড়ির কাজ। প্রশ্ন ব্যাংক তোমাদের বাড়ির কাজ। যে অঙ্কগুলো তুমি পারতা না আমাকে ইনবক্সে নক করবা। শুনতে পাইছো কথা? যেগুলো তুমি পারতো না ইনবক্সে নক করবা। টোটালটা শেষ করার পরে তুমি যেগুলো পারতো না আমাকে ইনবক্সে নক করবা, আমি সলভ করে তোমাদের পাঠিয়ে দিব। শুনতে পাইছো? তাহলে প্রশ্ন ব্যাংকটুকু তোমাদের বাড়ির কাজ। এখন আমি তোমাদের বলি, যারা মেডিকেল কোচিং করতেছো কিন্তু পাশাপাশি ঢাকা ভার্সিটি প্রিপারেশনের জন্য আমার কাছে তুমি ম্যাথ করতেছো, তোমাদের উদ্দেশ্যে বলা এই প্রশ্ন ব্যাংক সলভ করার দরকার নাই।
কি বললাম? প্রশ্ন ব্যাংক সলভ করার দরকার নাই। আমি আজকে যা পড়াইছি এতটুকু পড়াই, এনাফ প্রিপারেশন। এখন তুমি যদি বলো, তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ওরা প্রশ্ন ব্যাংক করতেছে, আমি কেন প্রশ্ন ব্যাংক করবো না? কারণ তোমাদের মেডিকেল পড়াই এত চাপ, এত পড়ে তুমি কুলাতে পারবা না। এখন তোমার যদি মন চাই যে না আমি এতগুলো পড়া পড়লাম, আমি প্রশ্ন সলভ করবো, তাহলে আমি অনেকগুলো প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমার যে প্রশ্নটা মন চাই এই প্রশ্ন তুমি করতে করো ইচ্ছা মতো। মানে 50টা অঙ্ক দিছি, তোমার মন চাই তুমি 20 করলা, 25 করলা, 28 করলা, 38 করলা, এরকম 5-6টা অঙ্ক করো। তুমি যে প্রশ্নটা নেবা সবগুলো প্রশ্ন তুমি পারবা যদি তুমি আজকে ক্লাসটা বুঝে রাখো। মানে প্রশ্ন ব্যাংকে যে অঙ্কগুলো আছে এর সকল অঙ্ক সকল নিয়ে আমি তোমাকে বুঝাই ফেলছি। তোমার যে অঙ্কটা মন চাই তুমি ওই অঙ্কটা এখন তুমি পারবা। শুনতে পাইছো? এই কারণে যারা মেডিকেল কোচিং করতেছো, আমি দোয়া করি, আমি মন থেকে চাই তুমি তোমার জন্য মেডিকেলে চান্স হয়। যদি কোনো চান্স না হয়, আমাদের ঢাকা ভার্সিটির সাপোর্ট, তাই না? এই কারণে তুমি আমার কাছে পড়তেছো। আমি তোমাকে বললাম আমি আজকে হোয়াইট বোর্ডে যা পড়াইছি এতটুকু পড়াই, এনাফ প্রিপারেশন। প্রশ্ন ব্যাংক সলভ না করলে তোমার চলবে, কিন্তু মন যদি বেশি আকুম বাকুম করে যা একটু পড়ি, তাহলে এই প্রশ্ন ব্যাংকে যে কোনো এক দুটো করে ফেলবা, তারপর তুমি সবই পারো। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ, বা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলা যে প্রশ্ন ব্যাংকগুলো সুন্দর করে সলভ করে ফেলবা। দেখবা যে তুমি সবগুলোই পারো, হাতে কোনো এক দুটো না পারতে পারো, কয়েকজন স্টুডেন্ট আমাকে ইনবক্স করলে আমি সলভ করে পাঠিয়ে দিব। শুনতে পাইছো? তো প্রিয় ভাই বোনেরা, সরল রেখার আজকে ক্লাস নাম্বার 2 গেল। ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 1-এ আমি 3.1 থেকে 3.4 এর G10 পার্টটুকু শেষ করেছিলাম, এবং ক্লাস নাম্বার 2-তে এসে আমি 3.1 থেকে 3.4 এর MCQ পার্টটুকু শেষ করে দিলাম। পড়াটা সুন্দর করে গুছায় ফেলো। প্রতিটা অধ্যায়, প্রতিটা ক্লাস তোমাকে চমৎকার করে গুছাই দেবো যদি তুমি দিনের পড়াটা দিন শেষ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।